ভুলে গেছি, ওইটা আমার মনে করতে হবে ম্যাম। হচ্ছে রিস্ক টেকিং, ঝুঁকি নেয়ার মতো মন মানসিকতা। জি 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 ম্যাম, ঝুঁকি নেওয়ার মন মানসিকতা থাকতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে আপনার এন্টারপ্রেনারশিপ থেকে অনেক কিছু পড়াইছিলাম, নিচে বিভিন্ন ইয়ে পড়াইছিলাম যেগুলো আপনার বিভিন্ন কোশ্চেন আপনি কিভাবে কি করবেন, তাই না? জি 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 ম্যাডাম। উচিত স্মল বিজনেস মনে হয় পড়াইছিলাম। স্মল বিজনেস মানে একটা ছোট বিজনেসে এক কথা আপনি নিজের বিজনেস কেন শুরু করবেন সেটা সুবিধা হলো কি এটা নিয়ে পড়াইছিলাম। আর হচ্ছে এরপরে হচ্ছে এ পর্যন্ত পড়াইছিলাম, আর পড়াইনি, তখন এই পাশে আর পড়াইনি। ঠিক আছে, আমি তো তার পরে থেকে শুরু করছি। জি ম্যাম। আচ্ছা দেখেন, এখন তো আমরা অনেক কিছু করলাম তাই না? এই চ্যাপ্টারে যখন আমরা পড়ছি যে উদ্যোক্তা হতে হলে আপনার কি করতে হবে, কি কি বৈশিষ্ট্য থাকতে হবে, কেন আপনি নিজের বিজনেস শুরু করবেন, কেন আপনার বিজনেস ওনার আপনি এই নিজেকে মিউট করে রাখেন। আচ্ছা, স্ক্রিনটা শেয়ার দেই না? জি ম্যাম। আচ্ছা, আমি ক্লাস করার কিছুক্ষণ পরে আপনারা সবাই ক্যামেরাগুলো অন করবেন। হ্যাঁ, আমি আপনাদেরকে চিনি না, এই কারণে নিজেদের ক্যামেরাগুলো অন করবেন। স্ক্রিন শেয়ার দিচ্ছি, দেখেন দেখতে পাচ্ছেন তো এখন? আসছে ম্যাম। হ্যাঁ, এই তো দেখতে পাচ্ছেন। তাহলে দেখেন, যেটা বলছিলাম যে আমাদের যেহেতু আমরা অনেক কিছু পড়ে আসলাম এই চ্যাপ্টারে, যে আপনি উদ্যোক্তা, আপনার উদ্যোক্তা কাকে বলছে, আপনি কিভাবে উদ্যোগ গ্রহণ করবেন, উদ্যোক্তা হতে হলে আপনার কি কি বৈশিষ্ট্য আপনার ভিতরে থাকতে হবে, বা কি কি কারণে আপনি নিজের বিজনেস নিজে শুরু করবেন, বা একটা বিজনেস শুরু করতে গেলে সেক্ষেত্রে আপনার কি ধরনের কি লাগবে, অনেক কিছু আমরা পড়ে আসলাম। এখন বলা হচ্ছে এই যে আমরা এতক্ষণ পড়লাম যে আসলে আমরা বিভিন্ন কারণে যে এগুলোর জন্য আপনি বিজনেসটা শুরু করবেন। আচ্ছা, এটা একটু আপনারা আমাকে বলেন তো, যে এতক্ষণ আমরা যা কিছু করছি যে বিজনেসটা শুরু করব কেন, এখন কি কি কারণে আপনার বিজনেসটা শুরু করা উচিত না? ঠিক আছে, কি কি কারণে আপনার বিজনেসটা শুরু করা উচিত না, দ্যাট মিন্স কি কি প্রবলেম থাকলে আপনার বিজনেস শুরু করা উচিত না, এটাকে আপনারা কিছু বলতে পারবেন? আপনাদের কোনো আইডিয়া আছে? বলেন তো, যে কেন আপনার বিজনেস শুরু করা উচিত না, মানে কেন আপনি করবেন না, কি কি প্রবলেম থাকলে এটা আমি যদি ঝুঁকি মানে আমার মধ্যে যদি উদ্ভাবনী ক্ষমতা না থাকে সেক্ষেত্রে আমার উচিত না, এবং আমি যদি ঝুঁকি নেওয়ার মন মানসিকতা না থাকে সেক্ষেত্রে উচিত না। আর এই দুইটা। অন্য কি প্রবলেম থাকতে পারে? ম্যাম, যে যদি মূলধন কম থাকে। হ্যাঁ, তাই না? এরকম অনেক ধরনের প্রবলেম থাকলে কিন্তু আপনার বিজনেসটা শুরু করা উচিত না। তো এটা এখানে দেখেন, এখানে আমাদের চারটা রিজনের কথা বলা হচ্ছে, যে টপ 4 রিজনস পিপল ডোন্ট স্টার্ট এ বিজনেস। যে চারটা কারণে আসলে বিজনেসটা শুরু করা উচিত না সেগুলো হচ্ছে, প্রথমত বলছে আমরা আমাদের মানি, সিকিউরিটি, কম্পিটিশন, আর একটা হচ্ছে ল্যাক অফ আইডিয়াস। মানি, সিকিউরিটি, কম্পিটিশন, আর একটা হচ্ছে ল্যাক অফ আইডিয়াস। তার মানে দেখেন, টাকা প্রথমত আপনি যাই কিছু করেন, আপনাকে বিজনেসে কিন্তু প্রথমে আপনার কোনো প্রফিট আসবে না, প্রথমে কিন্তু আপনাকে ইনভেস্ট করতে হবে, তাই না? আমাদের ইনভেস্টমেন্ট লাগবে, পরবর্তীতে কিন্তু আপনি রিটার্ন পাবেন। এখন বলা হচ্ছে যদি আপনার কাছে ইনভেস্টমেন্ট করার মতো সেই ক্যাপিটালই না থাকে, যদি আপনার কাছে টাকা না থাকে, তাহলে তো আসলে কখনোই আপনার বিজনেস শুরু করা উচিত না। যেমন এখানে আমরা বলছি যে গ্রান্টেড উইদাউট দ্য ক্যাশ ইউ ক্যান নট গেট ভেরি ফার, যে আপনি ক্যাশ ছাড়া কখনোই খুব বেশি দূর যেতে পারবেন না। হোয়াট টু ডু, সেক্ষেত্রে আপনার কি করা উচিত, যে কন্ডাক্ট সাম রিসার্চ টু ফাইন্ড আউট হোয়ার ফান্ডিং ইজ অ্যাভেলেবল। ঠিক আছে, যে কন্ডাক্ট সাম রিসার্চ টু ফাইন্ড আউট হোয়ার ফান্ডিং ইজ অ্যাভেলেবল। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, যে আপনাকে দেখতে হবে যে আসলে কি করলে আপনার এখন মানে যেখান থেকে আপনার সোর্স, আপনার ফান্ডটা কোথা থেকে অ্যাভেলেবল হবে, এই সোর্সটা আপনাকে খুঁজে বের করতে হবে। যখন আপনার কাছে ফান্ডটা অ্যাভেলেবল হবে, একমাত্র সেক্ষেত্রে আপনার বিজনেসটা শুরু করা উচিত। যদি আপনি মনে করে থাকেন যে আমার কাছে অ্যাভেলেবল ক্যাশ নাই, সেক্ষেত্রে কখনোই আপনি বিজনেসটা শুরু করা উচিত না, কারণ এক্ষেত্রে কিন্তু আপনি খুব বেশি দূর যেতে পারবেন না। ঠিক আছে, এজন্য আমাদের কি করতে হবে, ম্যাম অনেকে জয়েন করতে চাচ্ছে, ম্যাম একটু জয়েন করে নেন ম্যাম। আমি নিয়ে নিছি, কেউ নাই। আচ্ছা, যে গ্রুপে মেসেজ দিয়ে তামিম সরকার, প্রয়োজন আবার বললাম ম্যাম। বুঝতে পারছি, কিন্তু আমি জয়েন করে নিছি। হ্যাঁ, জি ম্যাম। আপনি যেটা বলছিলেন, যে আপনি যদি মানি অ্যাভেলেবল না থাকে তাহলে কিন্তু কখনোই আপনার বিজনেসটা শুরু করা উচিত না। ঠিক আছে, তারপরে হচ্ছে এখানে আমরা বলছি যে আমাদের সিকিউরিটি,
ওকে, যে আপনার সিকিউরিটি যে ব্যাপারটা আছে, যে a lot of people don't want to sacrifice the steady income that comes with the 9 to 5 job. What to do? Don't give up your day job. At least at first think about hiring someone to run your business while you are gainfully employed elsewhere. দেখেন এখানে আপনার সিকিউরিটি বলতে যে ব্যাপারটা বোঝানো হচ্ছে, এটা হচ্ছে আসলে এরকম যে আপনি যদি এখন মনে করে থাকেন যে আপনি খুব বেশি সময় দিবেন না, হ্যাঁ, যে আপনি 9 to 5 এ জবটা আছে এরকম একটা ব্যাপার এখানে এখন মানে অত এক কথা যে আপনার স্যাক্রিফাইস করার মধ্যে যদি মন মানসিকতা না থাকে, সেক্ষেত্রে আপনার একটা বিজনেসটা শুরু করা উচিত না। সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, যে আপনার নিজস্ব কাজগুলো করার জন্য, আপনার ডে টু ডে অ্যাক্টিভিটিস গুলো করার জন্য আপনি অন্য কাউকে হায়ার করতে পারেন। তো বেটার হয় আসলে এটা কখনো হয় না, কারণ আপনার বিজনেস যদি আপনি শুরু করতে চান, বিজনেস করতে চান, সেক্ষেত্রে অ্যাটলিস্ট কিছু কিন্তু আপনাকে স্যাক্রিফাইস করতে হবে, বিজনেস আপনাকে নিজে দেখতে হবে। হ্যাঁ, এরপর বলছি আমরা আমাদের কম্পিটিশন, যে a lot of people don't know how to distinguish their business ideas from similar ideas, or to do figure out how to do something cheaper, faster or better। ঠিক আছে, এরপর বলছি আমরা কম্পিটিশন যে কথাটা বলা হচ্ছে, আসলে আমরা অনেকেই জানেই না, ম্যাক্সিমাম পিপল তো জানেই না যে কিভাবে নিজেদের প্রোডাক্টকে অন্যদের থেকে আলাদা করতে হবে। আপনি আপনার প্রোডাক্টটা আমি কেন কিনবো, তাই না? আপনি যখন বিজনেসটা করবেন, আপনার প্রোডাক্টটা আমি কেন কিনবো, অবশ্যই সেটা আপনার বুঝাইতে হবে যে আপনার জিনিসটা অন্য যে কম্পিটিটর আছে তার থেকে বেটার, এই কারণে কিন্তু আমি আপনার প্রোডাক্টটা কিনবো। এখন ঘটনা হচ্ছে যে আমরা অনেকেই জানি, অনেকে এরকম মনে করে থাকি যে আসলে আমাকে এত কিছু করতে হবে কেন, আমরা বাজার কখনো অ্যানালাইসিস করি না, বা কম্পিটিশন করা, বা আমার যে কম্পিটিটর আছে তার সঙ্গে যে আমাকে কম্পিটিশনটা করতে হবে, আমার প্রোডাক্টকে যে অন্যদের থেকে আলাদা করতে হবে, মানে সিমিলার টাইপের যেগুলো আছে, এটা কিন্তু এই ধরনের মন মানসিকতা অনেকের থাকে না। তো বলা হচ্ছে যাদের এরকম মন মানসিকতা থাকবে, যারা এই পার্থক্যটাই করতে পারবে না, যারা এটা বুঝতেই পারবে না আসলে কিভাবে আমি আমার প্রোডাক্টকে আরো বেশি ইফেক্টিভ করে রাখবো, কাস্টমারকে আমি অ্যাট্রাক্ট করে, এই ধরনের কোনো কিছু হলে এক কিছু বিজনেস শুরু করা উচিত না। এবং সেক্ষেত্রে কি করতে হবে, সেটা বাদ দিয়ে অন্য কিছু করা উচিত। ওকে, এরপর হচ্ছে ল্যাক অফ আইডিয়া, যেটা আপনি একটু আগে প্রথমেই বললেন যে রেজওয়ান মাহমুদ, যে আপনি যখন বিজনেস শুরু করতে চাইবেন, সেটা আপনার যদি ক্রিয়েটিভিটি না থাকে, ইনোভেটিভ কোনো আইডিয়া, ইনোভেশন ক্ষমতা আপনার না থাকে, সেক্ষেত্রে আপনার বিজনেস শুরু করা উচিত না। হ্যাঁ, এটাই হচ্ছে এরকমই যে আপনার কোনো আইডিয়ার কোনো অভাব থাকলে, সাম পিপল সিম্পলি ডোন্ট নো হোয়াট সর্ট অফ বিজনেস দে ওয়ান্ট টু গেট ইনটু, what to do, find out what trends are successful, turn a hobby into a business, think about a franchise। যে আপনার ভিতরে কোনো, যে আপনার যে বিভিন্ন যে আইডিয়া গুলো থাকে, যদি আপনার নলেজ কম থাকে, যদি ক্রিয়েটিভিটি না থাকে, সেক্ষেত্রে আপনার বিজনেস শুরু করা উচিত না। কারণ আপনি একটু জানেন না, বিজনেস কিন্তু আনসার্টেন, ঠিক আছে, কখন আপনার প্রফিট বেশি হবে, কখন আপনি অনেক বেশি লস হয়ে যাবে, আপনার আগে থেকে খুব বেশি বোঝা যায় না। ঠিক আছে, অনেক সময় অনেক কিছু হতে পারে, এনভায়রনমেন্ট চেঞ্জ হতে পারে, আপনার পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হতে পারে, অনেক কিছু হতে পারে, দেশের অবস্থা খারাপ হতে পারে, তাই না? সবকিছু মিলিয়ে কিন্তু অনেক খারাপ অবস্থা হতে পারে। এখন এই খারাপ অবস্থার মধ্যে আপনার ভিতরে কিন্তু আপনাকে বুঝতে হবে আসলে কি করা উচিত, বা আপনার সে সম্পর্কে প্রপার আইডিয়া আপনার থাকতে হবে। যাদের এই আইডিয়াটা থাকবে না, আসলে বিজনেসটা শুরু করা উচিত না। এবং সেক্ষেত্রে আপনি ফ্র্যাঞ্চাইজ সেই চিন্তা করতে পারেন। ফ্র্যাঞ্চাইজ মানে হচ্ছে আসলে বিজনেসটা আপনার না, আপনি অন্য যে মালিকানা সত্ত্ব আছে, অন্য যে ব্র্যান্ডটা আছে, যে কোম্পানিগুলো আছে, সেটাকে তাদের প্রোডাক্টকে আপনি কিছুদিনের জন্য কন্ডিশনের মাধ্যমে তার সাথে একটা কন্ট্রাকচুয়াল বেসিসে সেই প্রোডাক্টটা আপনি আপনি এখন বিজনেসটা করবেন, এটাকে আমরা ফ্র্যাঞ্চাইজ বলছি। মানে এক কথায় মালিক আপনি না, ঠিক আছে, আপনি কারো কাছ থেকে ধার করছেন বলতে গেলে, যে কারো কাছ থেকে ধার করে সেই প্রোডাক্টটা আপনাকে নিজের মতো করে বাজারে আপনি দিচ্ছেন। ঠিক আছে, এই তখন হয়তো মানুষজন ভাববে আপনাকে ওনার, বাট অ্যাকচুয়াল ওনার কিন্তু আপনি না, মেইন ওনার একজন আছেনই, আপনি জাস্ট তার কাছ থেকে কিছুদিনের জন্য কন্ট্রাক্টের মাধ্যমে সেই প্রোডাক্টটাকে নিয়ে নিজের মতো করে আপনি সেটাকে রূপ দিয়ে বাজারে ছেড়ে দিচ্ছেন। সো আমাদের যেখান থেকে যে মেইন যে ব্যাপারটা চলে আসছে, সেটা হচ্ছে যে কি কি কারণে আপনার বিজনেস শুরু করা উচিত না। যদি আপনার মানি প্রবলেম থাকে, তাহলে কখনোই আপনার বিজনেস স্টার্ট করা উচিত না। যদি আপনি বিজনেস কোনো কিছু কাজের প্রতি কোনো স্যাক্রিফাইস মনোভাব সাথে না থাকে, এক কথা আপনি তো খুব অলস হন, হ্যাঁ, যেটা আপনার পরিশ্রমী না, সেক্ষেত্রে কিন্তু যে আপনি আসলে এসব করতে পারবেন না, আপনি খুব মানে কি বলবো, খুব আরামপ্রিয় মানুষজন, তাহলে কিন্তু আসলে আপনার বিজনেস শুরু করা উচিত না। এরপর হচ্ছে যদি আপনি কম্পিটিশন সম্পর্কে আপনার কোনো আইডিয়া না থাকে, আপনার প্রোডাক্টকে আপনি কিভাবে আলাদা করবেন অন্যদের থেকে, এটা যদি আপনি করতে না পারেন, না বুঝতে পারেন, সেক্ষেত্রে আপনারও বিজনেস শুরু করা উচিত না। আর একটা হচ্ছে যদি আপনার ভিতরে ক্রিয়েটিভিটি না থাকে, ঠিক আছে, যদি আপনার ভিতরে ক্রিয়েটিভিটি না থাকে, কোনো আইডিয়া না থাকে কোনো কিছু সম্পর্কে, সেক্ষেত্রেও কিন্তু আপনার বিজনেসটা শুরু করা উচিত না। এই জাস্ট এই চারটা কারণ মনে রাখলেই হবে, যে মানি, সিকিউরিটি, কম্পিটিশন, আর একটা হচ্ছে ল্যাক অফ আইডিয়াস অর ল্যাক অফ ক্রিয়েটিভিটি। দেখেন আমরা প্রথম থেকে, হ্যাঁ, আমরা যেগুলো একেবারে চ্যাপ্টার 5 এর প্রথম থেকে যে ব্যাপারগুলো পড়ে আসছি, এগুলো কিন্তু দেখবেন যে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু আছে, যেমন এখানে কি উপরে কিন্তু আপনার যে মেইন কি বলবো টাইটেলটা কিন্তু লেখা আছে কি টেক ওএস, ঠিক আছে, তার মানে হচ্ছে আপনার এখানে খুবই ইজি করে ব্যাপারগুলো দেওয়া আছে, যেগুলো ওখানে পড়ছেন এখানে সারমর্ম করে দেওয়া আছে, যে আপনি
কেন আপনি নিজের বিজনেসের রাইট পারসন, বি ইওর ওন বস, কেন আপনি নিজের বিজনেস নিজে শুরু করবেন, কি কি কোশ্চেন আপনি সেখানে অ্যারাইজ করবেন, সবকিছু শর্টকাট করে দেওয়া আছে। ভিতরে হয়তো অনেক কথাবার্তা বলা আছে, কিন্তু এখানে একেবারে ইজি করে দেওয়া আছে। ঠিক আছে, এখন দেখেন তারপরে আমাদের যে টপিকটা চলে আসছে এটা হচ্ছে স্মল বিজনেস। ওকে, স্মল বিজনেস। স্মল বিজনেস কি বলেন তো, আপনারা আমাকে বলেন। ছোট ব্যবসা কি বলেন? ক্ষুদ্র ব্যবসা, ছোট ব্যবসা এটা বলে। হ্যাঁ, যেটা কি হয় ক্ষুদ্র ব্যবসা, যেটা কম পুঁজি থাকে, মালিক একজন থাকে, এরকম। এই তো সুন্দর বুঝতে পারছেন তাই না, যেটা আপনার কম ক্যাপিটাল, যে আপনার পুঁজি কম থাকছে, মালিক নরমালি একজন থাকছে, খুব বেশি একটু হলে সে হয়তো তার অ্যাসিস্ট্যান্ট হিসেবে একটা কর্মচারী রাখতে পারে, তাই না? এটাকে আমি স্মল বিজনেস বলছি আর কি। স্মল বিজনেস এখানে বলছি স্মল বিজনেস কেন ইম্পর্টেন্ট, কেন ইম্পর্টেন্ট ক্ষেত্রে মনে হচ্ছে দেখেন আসলে সবসময় কিন্তু সবার কোনো পার্টনার থাকে না, এরকম কিন্তু হয় না যে আপনার অনেক বেশি পুঁজি, আপনি অনেক বড় করে বিজনেস শুরু করবেন বা একেবারে অর্গানাইজেশন করবেন বা কর্পোরেশন লেভেলে একটা বিজনেস শুরু করবেন, আদারওয়াইজ আপনি পার্টনারশিপ বন্ধু বান্ধব আছে সবার সাথে একসাথে মিলে আপনারা 10 জন মিলে 5 জনের একটা বিজনেস করছেন, সবসময় কিন্তু এরকম হয় না। ঠিক আছে, আমরা পার্টনারশিপ বিজনেস করলে কিন্তু আপনারা জানেন সেক্ষেত্রে অনেক ধরনের ঝামেলার সম্মুখীন হতে হয়, অনেক কিছু মেনটেন করতে হয়, অনেক প্রবলেম ক্রিয়েট হয়। এখানে বলা হচ্ছে যখন আপনি স্মল বিজনেস করবেন এটা কিন্তু অনেক ইজি, আপনি খুব ইজি ওয়েতে শুরু করতে পারবেন, আপনাকে ডাবল ট্যাক্স পে করতে হবে না, আপনার এখানে ক্যাপিটালও অল্প থাকবে, এবং হচ্ছে আপনি খুব সহজে কোনো রুলস রেগুলেশন ছাড়া, ঝামেলা ছাড়া ইজি ওয়েতে শুরু করতে পারবেন। এবং এতে করে আপনার কি হবে এটা একটু দেখবেন যে আপনি আসলে আমাদের স্মল বিজনেসটা কেন বেশি ইম্পর্টেন্ট বা কেন করা উচিত। এখানে বলা হচ্ছে ক্রিয়েট জবস, তিনটা কারণ এখানে দেখানো হয়েছে। একটা হচ্ছে ক্রিয়েট জবস, এরপর বলছে আমরা স্পার্ক ইনোভেশন, এরপর বলছে প্রোভাইড অপরচুনিটিস ফর মেনি পিপল ইনক্লুডিং উইমেন এন্ড মাইনরিটিস টু অ্যাচিভ ফাইন্যান্সিয়াল সাকসেস এন্ড ইন্ডিপেন্ডেন্স। তার মানে হচ্ছে আপনাকে বলা হচ্ছে যে এটার মাধ্যমে কি হবে, এই জব আপনাকে জব ক্রিয়েট করতে পারবেন। কিভাবে জব ক্রিয়েট করতে পারবেন? প্রথমত আপনার নিজের ব্যবসা তো হয়ে যাচ্ছে, যে আপনি মানে নিজের স্বাধীনভাবে চলতে পারছেন বা আপনি এখন তার উপর আত্মনির্ভরশীল আর কি। এরপরে বলছে আপনি যে বললাম না, যখন আপনি কাউকে নিয়োগ দিবেন, যে আপনি হয়তো দেখেন এরকম কিন্তু হয় যে স্মল বিজনেস অনেকে আপনার ব্যবসাটা এখন এত বেশি ভালো চলছে যে আপনি একা সব দিক মেনটেন করতে পারছেন না, সেক্ষেত্রে আপনি কি করবেন, একজন বা দুজন এমপ্লয়ি রাখছেন। এই যে একজন বা দুজন এমপ্লয়ি রাখছেন, এতে করে কিন্তু ওদের জন্য একটা অপরচুনিটি ক্রিয়েট হচ্ছে, তাই না? একটা জবের অপরচুনিটি ক্রিয়েট হচ্ছে। এবার হচ্ছে আমরা স্পার্ক ইনোভেশন। দেখেন যখন যে বললাম যে আমি কিন্তু একটু বলছি যে আপনার বিজনেস, আপনি যখন স্মল বিজনেস শুরু করছেন তার মানে অবশ্যই আপনার ভিতরে ক্রিয়েটিভিটি আছে, আপনার আইডিয়া আছে, কোনো কিছু করার মতো সে ক্ষমতা আপনার আছে। আর যখন আপনার নিজস্ব বিজনেস, যে আপনি এরকম না আপনি কারো আন্ডারে কাজ করছেন না, আপনার কোনো বস নেই, আপনি আপনার নিজেই বস, তখন কিন্তু খেয়াল করে দেখবেন যে আপনি আপনার বিজনেসে বেশি বেশি করে ফোকাস করবেন। ওটা আপনার সবকিছু, তাই না? ওটা আপনার স্বপ্ন, অনেকের হয় বিজনেস আমার স্বপ্ন, আমার সব, অনেক কিছু হয়। দেখা যাচ্ছে যখন এরকম কোনো কিছু হবে সেটা তো হচ্ছে আপনি নিজে কাজ করছেন, কারো কেউ আপনার বস, তখন কিন্তু আলটিমেটলি আপনি আপনার সম্পূর্ণ ক্রিয়েটিভিটি ওখানে দিতে পারবেন, কাজে লাগাইতে পারবেন। অনেক পরিশ্রম চিন্তা করবেন, ওটা আপনার হলে তো আপনার লাভ হবে। এই যে আপনার ইনোভেটিভ জিনিসটাকে আমরা বের হয়ে আসছে। ঠিক আছে, এরপর বলছি আমরা প্রোভাইড অপরচুনিটিস ফর মেনি পিপল ইনক্লুডিং ওমেন এন্ড মাইনরিটিস টু অ্যাচিভ ফিনান্সিয়াল সাকসেস এন্ড ইন্ডিপেন্ডেন্স। এই জিনিসটা হচ্ছে প্রথমে যেটা আমরা বলছি ওটা একটু এখানে ভেঙে দেওয়া আছে, যে ক্রিয়েট জবস যেটা আমরা বললাম, এখানে বলা হচ্ছে সেটা অনেক মানুষের জন্য অনেক ধরনের সুযোগ সৃষ্টি করে। যেমন অনেক জায়গায় কিন্তু আপনার এখন যারা আপনাদের হচ্ছে মহিলা আছে বা আমাদের যেগুলো ক্ষুদ্র নিগোষ্ঠী, তার মধ্যে যারা হচ্ছে আপনার বঞ্চিত হয়, ঠিক আছে, যারা আপনার ভূমির পাশে যারা বঞ্চিত হচ্ছে, এটাকেও কিন্তু আমরা বিভিন্ন অপরচুনিটি দিতে পারি এই যে ছোট ছোট বিজনেসের মাধ্যমে। ঠিক আছে, কারণ হচ্ছে দেখা যায় আগে আপনি নিয়োগ করছেন, একসময় আপনার বিজনেসটা হয়তো বড় হয়ে যাবে, প্রাথমিক পর্যায়ে হয়তো ছোট আছে, আপনি একা মালিক, এরপর দেখলেন যে আপনি সবকিছু মেনটেন করতে পারছেন না, আপনার একজন দুজন এমপ্লয়ি রাখছে, পরে দেখেন না দুজন এমপ্লয়ি দিয়েও আপনার হচ্ছে না, আপনার এত বেশি ভালো চলছে, আপনার সেখানে আরো লোকজন লাগবে, সেখানে হয়তো আপনি কোনো উইমেনকে রাখতে পারেন, দুজন জনকে, আবার ক্ষুদ্র নিগোষ্ঠীকে রাখতে পারেন। এভাবে কি হবে, ওদের জন্য একটা অপরচুনিটি ক্রিয়েট হবে আপনার স্মল বিজনেসটা শুরু করার মাধ্যমে, স্মল বিজনেসটা করার মাধ্যমে। কারণ বিজনেস আপনার স্মল হতেই পারে, কিন্তু সারা জীবন যে আপনার বিজনেসটা স্মল থাকবে এটা কিন্তু এরকম না। তাহলে বুঝতে পারছেন না যে স্মল বিজনেস কেন ইম্পর্টেন্ট? জাস্ট তিনটা কারণ মনে রাখবেন, তাহলেই হবে যে বেসিক্যালি দুটো জিনিসই একই রকমই, যে আপনার জব ক্রিয়েট করছে, আর একটা হচ্ছে মাইনরিটিস এবং হচ্ছে উইমেনদের জন্য অপরচুনিটি ক্রিয়েট করছে, আর একটা হচ্ছে আপনার যে ইনোভেটিভ যে পাওয়ারটা আছে, আপনার যে ক্রিয়েটিভিটি আছে, এটাকে খুব সহজে আপনি কাজে লাগাইতে পারছেন। আমরা সবাই হিডেন ট্যালেন্ট, যে আমার ভিতরে সুপ্ত প্রতিভা আছে, প্রতিভা আসলে সুপ্ত থেকে কোনো লাভ নাই।
ঠিক আছে, যখন এটা আপনি কাজে লাগাতে পারবেন তখনই কিন্তু আসলে এটা ইফেক্টিভ হবে। যাই হোক, এটা গেল হচ্ছে আমাদের স্মল বিজনেসটা কেন আপনার দরকার বা কেন শুরু করবেন, এই পয়েন্টগুলো এখানে অনেক বড় বড় করে লেখা আছে। হ্যাঁ, এই যে অপরচুনিটিস ফর উইমেন, মাইনরিটিস, অনেক কিছু লেখা আছে, যেহেতু এটা হচ্ছে আপনার বইটার পিডিএফ, সেখানে অনেক ডিটেইলসে লেখা আছে। আমি তো শর্টকাটে আপনাদেরকে পড়াচ্ছি, যেগুলো শর্ট কাট আপনারা এগুলো পড়বেনও না, সো অত কিছু দরকার নাই। আর দেখেন, যেটা আমি আপনাদেরকে বললাম, যেটা ওখানে ডিটেইলসে লেখা আছে, সেটা কিন্তু এখানে আবার শর্ট করে দেওয়া আছে। হ্যাঁ, সেটা কিন্তু এখানে আবার শর্ট করে দেওয়া আছে জাস্ট এক নজরে দেখার জন্য, যে ক্রিয়েট জবস, ইন্সপায়ার ইনোভেশন, আর হচ্ছে প্রোভাইড অপরচুনিটিস। ঠিক আছে, এরপরে হচ্ছে আমরা এখন বলছি যে এখানে যে এবার যে ব্যাপারগুলো আসছে সেটা হচ্ছে গুডস আর সার্ভিস নিয়ে। প্রথমত আপনারা আমাকে একটু বলেন যে গুডস কি আর সার্ভিস কি, বলতে পারবেন কিনা? গুডস হলো পণ্য আর সার্ভিস হলো সেবা প্রদান করা। হ্যাঁ, এক্সাম্পলটা আমাকে। যেমন আমার বিজনেসের যেটা পণ্য হবে, বিভিন্ন আসবাবপত্র, বিভিন্ন জিনিসপত্র, আর এটার মাধ্যমে সার্ভিসটা দিব, ওইটা হলো সার্ভিস নাকি? কি সেবামূলক প্রতিষ্ঠান কি ম্যাম? না, প্রতিষ্ঠান না, সার্ভিস বা প্রোডাক্ট এন্ড সার্ভিস, তাই না? জি জি। প্রোডাক্ট মানে পণ্য বা গুডস মানে পণ্য, সার্ভিসটা একটু আমাকে ক্লিয়ার করে। সার্ভিস বলতে ম্যাডাম সেল দেওয়া কি সার্ভিস বোঝাচ্ছে না? সেবাটা ম্যাডাম বলেন। বললাম সেল দেওয়া মানে বিক্রি করাটাও তো সার্ভিসের পর্যায়ে পড়ে মেবি। আচ্ছা হয়, আচ্ছা অন্য কেউ বলেন তো, সবুজ রায় কি জানি বলতে চাচ্ছিলেন? ম্যাডাম সার্ভিসটা হচ্ছে এরকম যে একটা পণ্য আমার থেকে নেয়ার সময় বা যে কোনো নেয়ার সময় সে পণ্যটা নেয়ার সময় কিভাবে নিল এবং কি কি সুবিধা পাইলো, এটাই হচ্ছে সার্ভিস ম্যাডাম। এটা যদি আপনার দোকানদার হয় তাহলে মানে দোকান তার সাথে কিরকম আচরণ করলো পণ্যটা দেওয়ার সময় এবং টাকাটা ফিডব্যাক নেওয়ার সময়, এরকম আর কি, এবং কত দ্রুত সে ওই পণ্যটা তাকে দিতে পারলো, এগুলো আর কি সার্ভিস ম্যাডাম। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, এগুলো সার্ভিস, এগুলো স্যার খুব ভালো এক্সাম্পল। মানে যদি আপনাকে সার্ভিসের এক্সাম্পল বলা হয় তখন আসলে এগুলো একটু পরে আসে, হ্যাঁ সামনে আরো কিছু এক্সাম্পল আসে। ঠিক আছে, অনেক কিছু এক্সাম্পল আসে সার্ভিসের। বলেন তো, সার্ভিস মানে তো সেবা, তাই না? জি ম্যাম। প্রতিষ্ঠান আছে, ঠিক আছে, এগুলো বলেন তো কি কি, মানে একদম ইজি। সেবাদান। আচ্ছা, এখন একটা সহজ ভাষায় বলি, আমি আপনাদেরকে পড়াচ্ছি না, এটা কি হচ্ছে বলেন? এটা একটা সেবা দেওয়া ম্যাম। এটা কি সার্ভিস না? জি ম্যাম, সার্ভিস, শিক্ষা দেওয়া। চিন্তা করেন, তারপর আপনি যখন হসপিটালে যাচ্ছেন, আপনি ট্রিটমেন্ট নিচ্ছেন, এটা কি? হ্যাঁ হ্যাঁ, ওটাও একটা সার্ভিস। সার্ভিস ম্যাম। নার্স বা ডাক্তার যে এগুলো প্রথমে বলতে হবে। হ্যাঁ, আপনি হসপিটালে যাচ্ছেন, এরপর আপনি এয়ারলাইন্সে যাচ্ছেন, ঠিক আছে, বিমানে প্লেনে ভ্রমণ করছেন, এটা আপনার সার্ভিস। সার্ভিস, জি ম্যাম। বিভিন্ন হচ্ছে টুরিস্ট স্পটে যাচ্ছেন, সেখানে 5 স্টার হোটেলে থাকছেন, এটা একটা সার্ভিস না? জি ম্যাম। সেবা দিচ্ছেন, তাই না? এগুলো হচ্ছে সার্ভিস। এগুলো সার্ভিস এক্সাম্পল বলি, এগুলো আসলে প্রথমে আসবে, এরপরে হচ্ছে আপনার অন্যান্য এক্সাম্পল গুলো আসবে। আচ্ছা, যেহেতু আমি এগুলো পড়াবো আর কি, পরে আপনাদের বিভিন্ন টপিকে আছে, আমাকে তারপরে একটু বলেন তো যে এই যে প্রোডাক্ট আর সার্ভিস, এটার ভিতরে আসলে পার্থক্যটা কি? পাচ্ছেন এই যে আপনার বই খাতা, চেয়ার টেবিল, কলম, যা কিছু দেখা যাচ্ছে, তাই না? যে এখন প্রোডাক্ট আর সার্ভিসের ভিতরে পার্থক্য কি বলতে পারবেন? সার্ভিস, জি ম্যাডাম, সার্ভিসটা তো ম্যাডাম যেটা বললেন, যেটা হচ্ছে যে পণ্য ছাড়া যে সেবাগুলো দেওয়া হচ্ছে, এটাতে সার্ভিস বলতেছেন। আর ম্যাডাম প্রোডাক্ট বলতে যে পণ্যগুলো আমরা পণ্যের মাধ্যমে সংজ্ঞাই হয়। আমি পার্থক্য বলেন, আমি তো বুঝতে পারছি যে সবাই বুঝতে পারছে কোনটা প্রোডাক্ট আর কোনটা সার্ভিস, জাস্ট পার্থক্যটা কি? মানে আমার পার্থক্য যে সার্ভিসটা ম্যাডাম, সার্ভিসের তো ম্যাডাম মানে কোনো মানে মূল কথা যে কোনো আকার আকৃতি নাই, অদৃশ্য একটা বিষয়। আর যেটা হচ্ছে প্রোডাক্ট, এটা একটা ম্যাডাম আকার আকৃতি একটা থাকে। এটা হচ্ছে মেবি সবুজ রায় বলেন জি ম্যাডাম, এটা। আর তারপরে সার্ভিসটা যেটা, সেটা হচ্ছে যে ম্যাডাম এটা হচ্ছে দৈহিক এবং মানসিক যে প্রেসার, এটার মাধ্যমে যে সার্ভিসটা দেওয়া যায় এটা। আর প্রোডাক্ট তো ম্যাডাম যেটা আর কি উৎপন্ন করা হয় বা ম্যানুয়ালি যেগুলো আর কি ভোগ করা যায় আর কি। যতটুকু সবুজ বলছে ভালোই বলছে, এখন ম্যাডাম বললে হয়তো সুবিধা আরো হবে। ম্যাডাম বলে এখন ক্লিয়ার হবে, তাই না? আচ্ছা ঠিক আছে, দেখেন
ঠিকই আছে যে প্রোডাক্ট যেহেতু আমরা বলছি যেমন আর প্রথম পার্থক্যটা অবশ্যই ঠিক আছে যে একটা হচ্ছে আপনার ট্যানজিবল আর একটা হচ্ছে ইনট্যানজিবল, মানে যেটা হচ্ছে আপনার দৃশ্যমান আর একটা হচ্ছে যেটাকে আপনি ইনট্যানজিবল, ঠিক আছে, এটা হচ্ছে অদৃশ্য যেটাকে আপনার ফিল করতে হয়, তাই না? যেমন দেখেন যে আমরা বলছি যে প্রোডাক্ট বলছি, দেখেন বই খাতা টেবিল চেয়ার সবকিছু কিন্তু আপনি দেখতে পাচ্ছেন ধরতে পাচ্ছেন, তাই না? বাট সার্ভিস যেটা সেটা কিন্তু দেখতে পাচ্ছেন না ধরতে পাচ্ছেন, এটা কিন্তু আপনাকে ফিল করতে হচ্ছে। এটা মানে আমি আপনাকে পড়াচ্ছি, এটা কিন্তু আপনাকে ফিল করতে হবে, আমি পড়াচ্ছি নাকি খারাপ পড়াচ্ছি। আপনি যখন ডক্টরের কাছে ট্রিটমেন্ট নিচ্ছেন এটা কিন্তু আপনাকে ফিল করতে হবে, আপনি একটু বেটার ফিল করছেন মানে আপনার ভালো হচ্ছে, অসুখ আপনার ঠিক হচ্ছে, বা ডাক্তারটা খুব ভালো ব্যবহার করছে নাকি আসলে খুব ভালো ব্যবহার করছে না বা খুব বেশি সময় দিচ্ছে না, আপনার প্রবলেম গুলো শুনছে না। এরপর দেখেন যে একটা প্রোডাক্ট কিন্তু সবার কাছে একই রকম পারফর্ম করবে, তাই না? আপনি যখন সাপোজ একটা লাক্স সাবান কিনে আনছেন, ওইটা আপনার কাছে যেরকম মানে পারফর্ম করছে সেটা কিন্তু একই রকম হয়, আমার কাছেও পারফর্ম করবে। বাট সার্ভিসের ব্যাপারটা চিন্তা করে এটা কিন্তু ম্যান টু ম্যান ভ্যারি করে, সার্ভিস প্রোভাইডারের উপর ডিপেন্ড করে আসলে এটা কেমন হবে। যেমন আমি আপনাকে পড়াচ্ছি, আমার পড়ানোর স্টাইলটা একরকম, আবার ধরেন আপনাদের এই যে নাইম স্যার ক্লাস নেবেন কিছুক্ষণ পরে, ওনার পড়ানোর স্টাইলটা একরকম, তাই না? এটা হচ্ছে ম্যান টু ম্যান ভ্যারি করবে। আবার তখন ডাক্তারকে যেরকম বললাম যে আপনাকে এক ডাক্তার যেরকম ট্রিটমেন্ট দিবে, পরেরটা কিন্তু সেরকম ট্রিটমেন্ট আপনাকে নাও দিতে পারে, এটা কিন্তু ভ্যারি করবে। তার মানে হচ্ছে আপনার যে প্রোডাক্টটা সবার কাছে একই রকম পারফর্ম করে, কিন্তু সার্ভিস যে প্রোভাইড করে তার উপর ডিপেন্ড করে সেটা আলাদা রকম হয়ে যায়। আরেকটা কি হতে পারে সেটা হচ্ছে যে প্রোডাক্টটা আপনি যে আপনার যে প্রোডাক্ট যে আপনাকে দেখুন প্রোডাক্ট যে তৈরি করছে, যে একটা প্রোডাক্ট যে উৎপাদন করছে সে কিন্তু উৎপাদন করে তার কাছ থেকে আপনার পাইকারি ব্যবসায়ীকে দিচ্ছে, পাইকারি থেকে খুচরা ব্যবসায়ী নিচ্ছে, খুচরা ব্যবসায়ী থেকে আপনি হয়তো কাস্টমার পারচেজ করছেন। তার মানে কি ওটা যে উৎপাদক ছিল তার থেকে কিন্তু প্রোডাক্টটা অনেকগুলো হাত বদল হয়ে আপনার কাছে আসছে, ঠিক আছে? যে আপনি কিন্তু ওটার যে মানে উৎপাদক তার থেকে কিন্তু আপনি প্রোডাক্ট আলাদা করতে পারছেন, বাট যে সার্ভিস প্রোভাইড করবে তাকে কিন্তু কখনোই সেই ব্যক্তি থেকে সার্ভিসটাকে আপনি আলাদা করতে পারবেন না। যেমন আমি আপনাকে এখন পড়াচ্ছি, আমার কাছ থেকে এই যে আপনাকে পড়াচ্ছি, ঠিক আছে, আপনি আমার সার্ভিসটা নিচ্ছেন, যে আপনি মনে করছেন যে হ্যাঁ কেমন লাগছে, ভালো পড়ালাম বা খারাপ পড়ালাম, এটাকে কিন্তু আপনি আমার থেকে আলাদা করতে পারবেন না, তাই না? ওটা কিন্তু করতে পারবেন না। পরবর্তীতে আবার আমার লেকচার শুনতে হলে কিন্তু ওই আমাকে এসে কিন্তু বলতে হবে। তার মানে কি প্রোডাক্ট হচ্ছে আপনি খুব সহজেই সবার কাছে একই রকম ভাবে আলাদা করতে পারছেন, বা সার্ভিস প্রোভাইডারের কাছ থেকে আপনি কখনোই আলাদা করতে পারবেন না। পার্থক্যগুলো বুঝতে পারছেন? মেইন পার্থক্য হচ্ছে যে আপনার প্রোডাক্টটা দেখা যাচ্ছে, সার্ভিস কখনো দেখা যাবে না, সার্ভিসটা ফিল করতে হবে। আবার প্রোডাক্ট সবার কাছে একই রকম ভাবে পারফর্ম করবে, কিন্তু সার্ভিস যে প্রোভাইড করবে তার উপর ডিপেন্ড করে ম্যান টু ম্যান ভ্যারি। জি ম্যাম। ক্লিয়ার না ব্যাপারটা? প্রোডাক্ট সার্ভিসের ব্যাপারটা ক্লিয়ার তো? জি ম্যাম। আচ্ছা, হ্যাঁ ম্যাম ক্লিয়ার হইছে আমরা। সেটা এখানে এগুলো লেখা আছে আর কি, যে গুডস প্রোডিউসিং সেক্টর আর একটা হচ্ছে সার্ভিস প্রোডিউসিং সেক্টর। এখানে বলছে যে গুডস প্রোডিউসিং সেক্টর অল বিজনেস দ্যাট প্রোডিউস ট্যানজিবল গুডস, এই যে এটা আসলে দেখা যায় দৃশ্যমান যে প্রোডাক্টগুলো আছে এগুলো নিয়ে যে বিজনেসটা হয় সেটাকে আমরা বলছি যে গুডস প্রোডিউসিং সেক্টর, ঠিক আছে? যেমন ম্যানুফ্যাকচারিং হতে পারে, কনস্ট্রাকশন হতে পারে, এগ্রিকালচার হতে পারে। এরপর যেগুলো হচ্ছে আমাদের সার্ভিস প্রোডিউসিং সেক্টর, এগুলো বলছি আমরা অল ইনক্লুডস অল বিজনেস দ্যাট প্রোভাইড সার্ভিসেস বা ডন ট্যানজিবল, যেটা আপনাকে সার্ভিস প্রোভাইড করছে কিন্তু সেটা কখনো দৃশ্যমান না। They may be involved in retail and wholesale trade, transportation, communication, finance, দেখেন কতগুলো এক্সাম্পল দেওয়া আছে এখানে, ট্রান্সপোর্টেশন, কমিউনিকেশন, ফাইন্যান্স, ইন্স্যুরেন্স, রিয়েল এস্টেট and such professional activities as healthcare, advertising, accounting and personal service। আচ্ছা, আরেকটা আপনি যে লয়ার এখানে যাচ্ছেন, আপনার যে অ্যাডভোকেট থাকছে, লয়ার থাকছে, ওনার কাছ থেকে আপনি তো সার্ভিস পাচ্ছেন না। এই যে এগুলো অনেক ধরনের সার্ভিস আছে, যেমন আপনার ট্রান্সপোর্টেশন যেটা আপনি যাতায়াতের জন্য যে সার্ভিসটা পাচ্ছেন, এরপর ফাইন্যান্স যে ব্যাংক থেকে আপনি অনেক সময় লোন পাচ্ছেন, ব্যাংকে আপনি টাকা রাখতে হবে, তার থেকে আপনি একটা সার্ভিস পাচ্ছেন। কাস্টমার কেয়ার থেকেও তো পাওয়া যায় ম্যাম। জি জি বলেন। মানে কাস্টমার কেয়ার থেকেও সার্ভিস পাওয়া যায়। এটাও সার্ভিস, কাস্টমার কেয়ার থেকে আপনি সার্ভিস পাচ্ছেন, তাই না? আর যেগুলো আপনি একটু আগে বলছিলেন না, প্রথমে যেটা শুরু করলেন যে আপনি যখন প্রোডাক্ট কিনবেন তখন আপনাকে সেই প্রোডাক্টটা যে সেলার সে আপনার সঙ্গে কেমন ব্যবহার করছে, আপনার কিভাবে ডেলিভারি করে দিল, যেগুলো আপনার প্রোডাক্ট কেনার পরে হবে সেগুলোকে আমরা বলবো আফটার সেল সার্ভিস। যেগুলো আপনার যে সার্ভিসগুলো আপনাকে প্রোডাক্ট পারচেজ করার পরে দেওয়া হবে, যেমন ওয়ারেন্টি গ্যারান্টি থাকছে। অনেকে হয়তো অনেক সেলার হয়তো বলছে ঠিক আছে আপনার তো বাড়ি এখানে, আমি প্রোডাক্টটা আমার নিজ দায়িত্বে আপনার কাছে ডেলিভার করে দিচ্ছি, এগুলো আপনার কোনো প্রবলেম হলে আপনি জাস্ট ফোন দিলেই হবে। এখন আপনি প্রোডাক্ট পারচেজ করার পরে যদি কোনো সমস্যায় পড়ে তখন হয়তো সেই নাম্বারটাতে সেই কোম্পানিকে আপনি ফোন দিচ্ছেন, লোক চলে আসছে, এগুলো হচ্ছে আফটার সেল সার্ভিস, ঠিক আছে? এগুলো হচ্ছে আফটার সার্ভিস, ঠিক আছে? আমার মনে হয় প্রোডাক্ট সার্ভিসের বিষয়টা আপনারা ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এরপরে দেখে কি আছে। হ্যাঁ, দেখেন যেগুলো পড়ানো সেগুলো কিন্তু সবকিছু শর্ট করে দেয়া থাকে, যদি আপনাদের মনে হয় যে ওখানে পড়তে প্রবলেম হচ্ছে পরে দেখুন শর্ট করে সবকিছু দেয়া আছে।
আচ্ছা আমি পিডিএফ ফাইলটা দিবেন তো? বলেন। এটা আগে দেওয়া আছে দাদা, এটা আগে ম্যাম দিয়ে দিছে। দেয়া আছে একটাই বই, একটা বইয়ের পিডিএফ, সেখানে হয়তো চ্যাপ্টার 1 আর 2 আপনাদের মিড টার্মের জন্য ছিল, আর পরে হচ্ছে আপনার এগুলো এখন ফাইনালের জন্য হচ্ছে, দেয়া আছে, কালেক্ট করে নেবেন। এটা কোন চ্যাপ্টার পড়ানো হচ্ছে ম্যাডাম? চ্যাপ্টার 5। হ্যাঁ, গত ক্লাসে আমি করিনি তো ওইজন্য। এটা চ্যাপ্টার 5। হ্যাঁ, এটা হলো চ্যাপ্টার 5। আচ্ছা, এখন দেখেন, এখন আমরা বলছি যে অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ বিজনেস ওনারশিপ। অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ অফ বিজনেস ওনারশিপ ঠিক না, এটা হচ্ছে স্মল বিজনেস ওনারশিপ। স্মল বিজনেস ওনারশিপের অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ গুলো আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি না, আপনারা আমাকে বলেন কি কি, এটা আপনারাই আমাকে বলবেন যে স্মল বিজনেস যারা করছে তাদের সুবিধা অসুবিধাগুলো কি, সেই মালিকের সুবিধা অসুবিধাগুলো কি কি। স্মল বিজনেসের ক্ষেত্রে এক মালিকানা ম্যাম। বলেন সুবিধা অসুবিধা চাইছি আমি, বলেন যা যা মনে হচ্ছে বলেন। সুবিধা কি কম লাগে, তারপর জনবল কম লাগে এই টাইপের। হ্যাঁ বলেন। স্বাধীনতা থাকে ম্যাম। জি, স্বাধীনতা থাকে, আর সিদ্ধান্ত নিতেও সুবিধা হয় এই টাইপের আর কিছু। সিদ্ধান্ত নিতে সুবিধা হয়। আচ্ছা, অসুবিধা কি হতে পারে? অসুবিধা তো এগুলোর বিপরীত ম্যাডাম, পুঁজি বেশি লাগবে, মানে পুঁজি বেশি না, মানে অসুবিধা বলতে কি উনি থাকলে ঝুঁকি থেকে যায়। হ্যাঁ, একজন থাকলে ঝুঁকি থাকবে। একজন থাকলে ঝুঁকি থাকবে, আর মানে বলছেন যে যেগুলো সুবিধা এটা বিপরীত হচ্ছে অসুবিধা। আসতে পারেন না যে বিপরীত হচ্ছে অসুবিধা। একজন ব্যক্তি উনি তো আর সব হ্যান্ডেল করতে পারবে না, বা উনি যদি অসুস্থ হয় মানে ওনার পরিপ্রেক্ষিতে কেউ বুঝতে পারবে না, দোকান বন্ধ থাকবে। কি প্রবলেম হতে পারে বলেন? হয়তো যার জন্য ম্যাডাম ইচ্ছা মতো কোনো কিছু ইনভেস্ট করা যাবে না, বা কোনো কিছু আর করতে পারবে না। আপনার যখন টাকা অ্যাভেলেবল থাকবে তখন কিন্তু অনেক কিছুই করা যায়, তাই না? আর যখন আপনাকে সবকিছু শর্টকাট করে হিসাব করতে হয় আসলে কি করবেন, এটা সব ক্ষেত্রে প্রযোজ্য। সবার ক্ষেত্রে বলেন বা প্রতিষ্ঠান বা সব ক্ষেত্রে যখন আপনার কাছে টাকা অ্যাভেলেবল থাকবে তখন আপনি অনেক কিছু করতে পারেন। টাকা অ্যাভেলেবল না থাকলে আসলে একটু চিন্তা ভাবনা করে কাজ করতে হবে। দেখেন ঠিক আছে, যা বলছে সবই ঠিক আছে। বেসিক্যালি এক মালিকানার ব্যবসাদের সুবিধা অসুবিধা আছে না, ওগুলোই হচ্ছে স্মল বিজনেস ওনারশিপের সুবিধা অসুবিধা। এই যে ইন্ডিপেন্ডেন্স, আপনি স্বাধীন, যেহেতু আপনি ছোট ব্যবসা, আপনার কেউ না, আপনি আপনার বস। লাইফ স্টাইল, যে আপনি আসলে কিভাবে লাইফটাকে লিড করবেন, কখন যাবেন, কখন ঘুমাবেন, সকাল 10টায় দোকান খুলবেন নাকি আজকে আপনি যাবেনই না, বা কোন জায়গায় আপনি সারা ধরে কাজ করে, এটা আপনার উপর ডিপেন্ড করবে। এরপর ফিনান্সিয়াল হচ্ছে রিওয়ার্ডস, তাই না? যেহেতু আপনি আপনার বিজনেসটা একা পর্যন্ত সম্পূর্ণ রিস্ক আপনার, সেক্ষেত্রে সম্পূর্ণ লাভটা আপনার, কারোর সাথে আপনাকে শেয়ার করতে হচ্ছে না। এরপর বলছে না লার্নিং অপরচুনিটিস, যে অ্যাজ এ বিজনেস ওনার ইউ উইল বি ইনভলভড all aspects of your business. This situation creates numerous opportunities to gain a thorough understanding of the various business function. বলছে যেহেতু আপনি আপনার একাই বিজনেসে ওনার, আপনি আপনার সম্পূর্ণ এখানে ব্যয় করবেন, এবং এর মাধ্যমে কি হবে যে অনেক ধরনের বিজনেস সম্পর্কে আপনার আইডিয়া হবে। ঠিক আছে, বিভিন্ন ফাংশন সম্পর্কে আপনি জানতে পারবেন। এরপর ক্রিয়েটিভ ফ্রিডম এন্ড পার্সোনাল স্যাটিসফ্যাকশন কিন্তু বড় জিনিস, তাই না? আপনি জব করতে যদি আপনার কাছে মনে হয় আসলে আমি স্যাটিসফাইড না, আমার সময় হয় না জবটা করি মনে হয় যে ভালো লাগতেছে না, আমি যদি অন্য কিছু পেতাম, আমার কাছে অন্য অপশন থাকতো, আমি এটা করতাম না। তার মানে কি আপনি সেই জবে কিন্তু স্যাটিসফাইড না। বাট যখন আপনি এরকম ভাবে আপনি কোনো বিজনেস করছেন, তখন কিন্তু দেখা যাবে হয়তো অনেক ক্ষেত্রে আপনি স্যাটিসফাইড হবেন, যেহেতু আপনি পার্সোনাল, মানে আপনি নিজের বিজনেস নিজের ওখানে ওনার, তো সেক্ষেত্রে আপনি কারো উপর কখনো কারো মানে অধীনে না, এক কথায় হচ্ছে এরকম। ঠিক আছে, স্বাধীন। ওকে, এবং হচ্ছে আপনি এখানে স্যাটিসফাই হতে পারবেন। এরপর আমরা বলছি ডিসঅ্যাডভান্টেজ গুলোর মধ্যে যে ফিনান্সিয়াল রিস্ক, যেহেতু আপনার একা, আপনি যদি কোনো টাকা পয়সা লাগে আপনাকে কে দিবে, সবসময় আপনার নাও থাকতে পারে, আপনাকে সবকিছু অ্যাভেলেবল নাও থাকতে পারে। এরপর স্ট্রেস, এটা কিন্তু অনেক বড় জিনিস। আপনার বিজনেস, আপনার একটু ক্ষতি হলে সম্পদ দায়ভার আপনার, ওটার উপর আপনি ডিপেন্ডেন্ট। এখন যদি এরকম হয়, আপনাকে অনেক স্ট্রেস নিতে হবে যে আমি কি করবো, কি করলে ভালো হবে, আমি কম্পিটিশন কিভাবে করবো, মানে সবকিছু আর কি, সবকিছু মিলিয়ে কিন্তু আপনাকে অনেক স্ট্রেস নিতে হবে। এরপর টাইম কমিটমেন্ট, টাইম ম্যানেজ করা কিন্তু একটা বড় ব্যাপার। যেহেতু আপনার একাই বিজনেস, সেক্ষেত্রে আপনাকে সেক্ষেত্রে অনেক টাইম ওখানে দিতে হবে, যেহেতু অন্য কেউ নাই। এমন না ওই কাজটা আপনি না করলে অন্য কেউ করে দিবে, এরকম তো না। যেহেতু আপনার উপর সবকিছু দিতে হবে, তখন দেখা যায় কি যে আপনার কিন্তু সবকিছু মেনটেন করে সেই জিনিসটা আপনাকে করতে হয়।
এটা হচ্ছে টাইম কমিটমেন্ট, ঠিক আছে। আপনার হচ্ছে আনডিজায়ারেবল ডিউটিস, যেগুলো আপনার না, অনেক সময় যেটা বললাম যেগুলো বেসিক্যালি আপনার হয়তো অন্য কোথাও আপনি জবটা করলে বা অন্য প্রতিষ্ঠানে অন্য বিজনেস যদি কেউ মালিক থাকে তার আন্ডারে যদি আপনি কাজ করতেন, এই কাজগুলো হয়তো আপনাকে করতে হতো না। বাট যেহেতু আপনার বিজনেসে অন্য কেউ নাই, আপনি কারো অধীনে কাজ করছেন না, আপনি সম্পূর্ণ মালিক, সেক্ষেত্রে অনেক ধরনের ডিউটি আছে যেগুলো আসলে আনডিজায়ারেবল, যেগুলো আপনি এক্সপেক্ট করেন না, সেগুলো কিন্তু আপনাকে করতে হবে যেহেতু অন্য কেউ নাই। সো আপনাকে সম্পূর্ণ পারফরমেন্সটা দেখাইতে হবে। সেটা গেল হচ্ছে আমাদের স্মল বিজনেস ওনারশিপের সুবিধা এবং অসুবিধা। স্মল বিজনেস শুনেন, আপনাদেরকে যে এত ডিটেলসে পড়াচ্ছি একটাই কারণে, যে আমরা ভাইভাতে কোনো কোশ্চেন করলে বা এটা সম্পর্কে অ্যাটলিস্ট যেহেতু আপনাদের মানে এইভাবে ক্লাসগুলো হচ্ছে না, অনলাইনে ক্লাস হচ্ছে, একটু আইডিয়া থাকে। যেহেতু আপনাদেরকে এই কোর্সটা দেওয়া হচ্ছে বিজনেস সম্পর্কে জানার জন্য, এই কারণে আপনারা একটু আইডিয়া নিতে পারেন। ওকে, দেখেন যা কিছু পড়াইলাম সব এখানে শর্টকাটে দেয়া আছে, এক লাইন করে শর্টকাটে এখানে সবকিছুই দেয়া আছে। আচ্ছা, এখন আমরা বলছি, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি ম্যাডাম। এখন দেখেন এখানে বলছে এটা আসলে কোশ্চেন টু আস্ক বিফোর ইউ স্টার্ট এ বিজনেস। কোশ্চেন টু আস্ক বিফোর ইউ স্টার্ট এ বিজনেস, আপনি মানে বিজনেস স্টার্ট করার আগে সেক্ষেত্রে কি কি কোশ্চেন এখানে আপনার নিজে করা উচিত আর কি, ঠিক আছে। যে হোয়াট এক্স্যাক্টলি ইজ মাই বিজনেস আইডিয়া, ইজ ইট ফিজিবল, আসলে আপনার বিজনেস আইডিয়াটা কি, এটা কি আসলে ফিজিবল, এটা চলবে কি, এটা ভালো কি খারাপ। এরপর হোয়াট টাইপ অফ বিজনেস ইজ রাইট ফর মি, what industry do I want to get into, do I want to be manufacturer, retailer or a wholesaler। তার মানে হচ্ছে আপনি কি ধরনের বিজনেস করতে চাচ্ছেন, আপনি কি ম্যানুফ্যাকচারার হবেন, রিটেলার হবেন নাকি হোলসেলার বিজনেস করবেন। দ্যাট মিন্স আপনি কি উৎপাদনকারী প্রতিষ্ঠান হবেন নাকি আপনি কারো কাছ থেকে পণ্য পারচেজ করবেন অনেক বেশি পরিমাণে, নাকি আপনি খুচরা ব্যবসায়ী হবেন। এটা আপনাকে ঠিক করতে হবে যে কোন টাইপের বিজনেস আপনাকে করতে হবে। Do I want to run a business that's similar to many existing business। এখন কথা হচ্ছে যে আপনি যে বিজনেসটা করতে চাচ্ছেন এটাকে আসলে বর্তমানে যে প্রোডাক্টগুলো নিয়ে বাজারে কাজ করছে সেটার মতোই একটা করে, যেমন ধরুন সাপোজ আমি বলছি যে আপনি সফট ড্রিঙ্কস নিয়ে বিজনেস করবেন, সফট ড্রিঙ্কস এর বিজনেসের কথা দেখা যাচ্ছে হয়তো বাজারে পেপসি আছে, কোকাকোলা আছে, আপনি আরো একটা বের করছেন যে লি কোলা বা সামথিং বি কোলা টাইপ, হ্যাঁ, বা এ কোলা, যা কিছু হোক আর কি। দেখেন তারপরে কিন্তু এ কোলা, বি কোলা, লি কোলা হলেও কিন্তু আপনি সফট ড্রিঙ্কস এর ভিতরেই আছেন। তার মানে হচ্ছে যে সিমিলার প্রোডাক্ট যেটা বাজারে এখনো আছে সেটারই আপনি বিজনেসটা করছেন অন্যভাবে বা অন্য একটা নতুন কিছু ভেরিয়েশন দিয়ে, অথবা আপনি এমন কিছু নিয়ে বিজনেস করতে চাচ্ছেন যেটা এখনো বাজারে অ্যাভেলেবল না, যে অথবা আপনি এমন কিছু নিয়ে বিজনেস করতে চাচ্ছেন, এমন কোনো প্রোডাক্ট বাজারে আনতে চাচ্ছেন যে প্রোডাক্টটা হচ্ছে বাজারে অ্যাভেলেবল না। এটা হচ্ছে ডু আই ওয়ান্ট টু স্টার্ট এ নিউ বিজনেস বাই অ্যান এক্সিস্টিং অর বাই এ ফ্র্যাঞ্চাইজ, যে আসলে আপনি কি বিজনেসটা নিজস্বভাবে নতুন ভাবে শুরু করবেন নাকি আপনি অন্য কারো বিজনেসে যে আপনার আইডিয়াটাকে কাজে লাগাবেন, ঠিক আছে। আপনার ভিতরে ক্রিয়েটিভিটি আছে, আপনি করলেন কি নিজের বিজনেস আপনার শুরু করার সামর্থ্য নাই বা ইচ্ছা নেই, হতে কিছু হোক আর কি, আপনি করতে পারছেন না, সেক্ষেত্রে আপনি কি করবেন যে আপনার বিজনেস আইডিয়াটাকে অন্য একটা ব্যবসায়ী আছে, অন্য একটা কোম্পানি আছে, সেই কোম্পানির আন্ডারে যে আপনি ভাবছেন যে ওরা ওখানে আন্ডারে কাজ করছেন আপনার, হ্যাঁ, ওদের আন্ডারে কাজ করে আপনার আইডিয়াকে আপনি কাজে লাগাচ্ছেন, এটা আপনি করবেন কিনা। অথবা আপনি ফ্র্যাঞ্চাইজ করবেন কিনা। আমি কিন্তু একটু আগে আপনাদেরকে ফ্র্যাঞ্চাইজের ব্যাপারটা ক্লিয়ার করলাম। ফ্র্যাঞ্চাইজ বা ফ্র্যাঞ্চাইজিং হচ্ছে যে আপনি অন্য কোনো একটা যে কোম্পানি আছে যার ব্র্যান্ড, ঠিক আছে, সেই কোম্পানির মালিকের সাথে একটা কন্ট্রাক্ট করে তার প্রোডাক্টটা কিছু দিনের জন্য, সাপোজ 6 মাস 1 বছরের জন্য কন্ট্রাক্ট বেসিস সেই প্রোডাক্টটা এখন আপনি সেটাকে তৈরি করবেন, সেটাকে আপনি অন্যভাবে বাজারে ছাড়বেন, একই প্রোডাক্ট, ঠিক আছে। প্রোডাক্টের নাম ধাম হয়তো অনেক সময় নামও পরিবর্তন করতে পারেন আর কি, বাট নাম নামারই মোটামুটি একই থাকে, ঠিক আছে। বাট একটু প্রোডাক্টের ভিতরে হয়তো কোয়ালিটি ভেরিফাই করবেন, করে এক কথা যে আপনি অন্য কারো কাছ থেকে তার বিজনেসটাকে ধার করে আনবেন কিছুদিনের জন্য, ধার করে এনে সেটাকে আপনি আপনার মতো করে বাজারে দিয়ে দেখবেন আসলে কিরকম হয়, ঠিক আছে। লাভ হয়তো কোনো আপনারই হবে, কারণ যেটা কন্ট্যাক্ট হয়ে গেছে, ওকে আপনি টাকা পে করছেন অলরেডি ওনারকে, এখন এটার কোনো অধিকার নাই, তাই না, ধার করছেন নাকি এক কথায়। এরপর বলছি আমরা যে ডু আই ওয়ান্ট টু ওটাই আসলে পড়লাম, ডু আই ওয়ান্ট টু স্টার্ট দ্য বিজনেস বাই মাইসেলফ অর উইথ আদার্স, যেটা একটু আগে বলছিলেন আসলে বিজনেসটা আপনি একা শুরু করবেন নাকি অন্য কারোর সাথে শুরু করবেন। অনেক হয় না যে আমি আছি, আগে দেখবেন যে ভাইরা মিলে বিজনেস করে, যে বড় ভাই ছোট ভাই মেজো ভাই মিলে বিজনেস করছে, অনেকে দেখা যায় এরকম ভাই বোন অনেকেই আছে কিন্তু আসলে কেউ কারোর সাথে কোনো মিল নেই, একা বিজনেস করছে, বা দেখা যায় ভাই থাকলেও আপনি অন্য ফ্রেন্ডের বিজনেস করছেন, এগুলো আর কি আসলে আপনি কি করবেন। এবার বলছি হট ফর বিজনেস অর্গানাইজেশন, ডু আই ওয়ান্ট টু ওন দ্য বিজনেস মাইসেলফ, ওই একই জিনিস এখানে ঘুরায় পাঠায় বলছে, ঠিক আছে, একই কথা। দেখা যায় এগুলো হচ্ছে বেসিক্যালি এরকম যে আপনি যখন বিজনেসটা শুরু করবেন সেক্ষেত্রে এগুলো আপনাকে চিন্তা করতে হবে যে আপনি কি করতে চাচ্ছেন, কিভাবে বিজনেসটা করবেন। ওকে, বুঝতে পারছেন না? বলেন। জি ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা, এখন প্ল্যান কি বলেন, বিজনেস প্ল্যান, হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই বোল্ড করা আছে, এখানে বলা হচ্ছে বিজনেস প্ল্যান, এটা কি বলেন তো?
বিজনেস ব্যবসার শুরু যে পরিকল্পনা করা হয়, কিভাবে ব্যবসাটা রান করা হবে, এই ব্যবসাটা আসলে কি ধরনের প্রোডাক্ট নিয়ে করা হবে, কোথায় করা হবে, কিভাবে এটা জনপ্রিয়তা লাভ করতে পারে, পরিকল্পনা যেটা করা হয় এটা আর কি বিজনেস প্ল্যান। সেটা হচ্ছে বিজনেস স্থান নির্বাচন করতে হবে ম্যাম সবার প্রথম। হ্যাঁ, সবকিছু আপনাকে ঠিক করতে হবে যে আসলে আপনি কি করতে চাচ্ছেন, একটা প্ল্যানিং করা, তাই না? যে আমি যখন আপনার ভাই সাপোজ আপনার যখন এখানে ভর্তি হয়েছেন কুমিল্লা ইউনিভার্সিটিতে, তাই না? তাই কিন্তু আপনার একটা প্ল্যানিং ছিল যে আমি এখন ভর্তি হবো বা এত সময় ভিতরে এটা কমপ্লিট করবো, ডিগ্রিটা আমার হয়ে যাবে, আমি সার্টিফিকেট নিবো, আপনি আরো ভালো কিছু করবেন, তাই না? এরকম অনেক কিছু আমি এখানে দিব বা অনেক ভালো এরকম একটা প্ল্যান থাকা, এটা সবকিছুর প্ল্যান। তো বিজনেস ক্ষেত্রে বিজনেস সম্পর্কিত যে প্ল্যানটা আছে, তা আপনার আসলে গোলটা কি, প্রথমত আপনাকে গোল সেট করতে হবে। কোনো কিছুই কিন্তু লক্ষ্যবিহীন কোনো কিছু আসলে ঠিক হয় না। যে আপনার কোনো লক্ষ্য নাই যে আপনি 1 বছর পরে কোথায় যেতে চাচ্ছেন বা আপনার পজিশনটা কিরকম হতে যাচ্ছে, এটা কিন্তু আপনার একটা গোল থাকতে হবে। কিন্তু বিজনেস ক্ষেত্রে আমরা বলছি যে আপনার যে গোলটা আছে, প্রথমত আপনি গোলটাকে ঠিক করবেন এবং গোলটা আপনার যখন করা হয়ে যাবে, এরপর সেই অনুযায়ী আপনি প্ল্যানটা করবেন যে এখন আপনি কি করবেন না আপনার গোলটাকে অ্যাচিভ করতে হবে, সেই গোলকে সামনে রেখে সেই অনুযায়ী আপনি একটা করে প্ল্যান করবেন যে আপনি বিজনেস কিভাবে শুরু করবেন, কে আসবে না আসবে, এমপ্লয় কয়জন থাকবে, আপনার কোথায় আপনার অবস্থান হবে, আপনার অফিসটা কোথায় হবে, সবকিছু মিলাই কার সঙ্গে ডিল করবেন, কে আপনার কার কাছ থেকে প্রোডাক্ট কিনবেন, কার কাছ থেকে সেল করবেন, কারা আপনার কাস্টমার হবে, সবকিছু মিলে আপনার প্ল্যানিং করতে হবে। এখানে হচ্ছে আমাদের বিজনেস আইডিয়া বলা আছে আর কি, একই কথা প্ল্যানিং এর ভিতরে এটা করছে। ওনারশিপের অপশনটা আপনারা জানেনই, ঠিক আছে? এটা একটু আগে বললাম, এটা এখানে লেখা আছে স্টার্টিং বাই অ্যান এক্সিস্টিং বিজনেস, একটা হচ্ছে ফ্র্যাঞ্চাইজ, যেটা আমি ডিটেইল মানে শর্টকাটে বললাম, যেগুলো হচ্ছে আপনার ভাবে আপনি নিজে শুরু করতে পারেন, অন্যের কারো ব্যবসায় সেখানে আপনার ক্রিয়েটিভিটি কাজে লাগাতে পারেন, অথবা আমরা কি করতে পারি যে হচ্ছে ফ্র্যাঞ্চাইজ করতে পারি, যে কারো প্রোডাক্টটা মালিকানা সত্ত্বেও কিনে নিতে পারি, কিনে নিয়ে আমি কাজে লাগাতে পারি, সেখানে আমার ক্রিয়েটিভিটি আমি কাজে লাগাবো। আচ্ছা, এরপরে কি আছে দেখি। আচ্ছা, আপনাদের ফাইনাল পরীক্ষা কবে কেউ জানেন? না ম্যাডাম, তাই ফেব্রুয়ারিতে, জানুয়ারির শেষের দিকে হতে পারে ম্যাডাম। জানুয়ারির শেষের দিকে হতে পারে না? জি ম্যাডাম, অথবা ফেব্রুয়ারির প্রথম দিকে। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে যে এখন যে প্রশ্নটা আছে এটা কিন্তু আসলে অনেক বড়। হ্যাঁ, সেকশনস অফ বিজনেস প্ল্যান কিন্তু হচ্ছে অনেকগুলো পয়েন্ট এখানে আছে। এটা অনেকগুলো পয়েন্ট আছে। আচ্ছা, এটা আজকে আমি শুরু না করি, হ্যাঁ, নেক্সট দিন পড়াই দেব সেকশনস অফ বিজনেস প্ল্যান। আচ্ছা, এখন আমাকে বলেন আজকে যেগুলো আমি পড়াই কি করতে পারেন, কারো কোথাও কোনো প্রবলেম আছে? না ম্যাডাম। যারা পরে জয়েন করছেন তাদের কি কোনো সমস্যা আছে? যারা পরে জয়েন করছেন, যা যা আমি ক্লাসে পড়াইলাম, কারো কোনো প্রবলেম আছে নাকি একটু আমাকে বলবেন। না ম্যাডাম, নাই। নাই। এখন ঘটনা হচ্ছে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে আপনাদের যারা ফ্রেন্ড আছে, এক কথা যাদের সাথে আপনার যোগাযোগ আছে সবাইকে একটু জানাই দিবেন, এই যে যারা ক্লাস করবে না তাদেরকে কিন্তু সত্যি মেরিট কোনো মার্কসটা দিব না, ঠিক আছে? এই যে মৃত্যু চলে গেছে, মিডের পরে কোনো মার্কস পাবে না। এখন ঘটনা হচ্ছে আপনারা নিজেরা নিজেদের ডিভাইসটা অন, ক্যামেরা অন করবেন, অন করে আমাকে অ্যাটেন্ডেন্স